হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। হ্যালো, ঠিক আছে। তো আমরা শুরু করতেছি। আমরা শুরু করতেছি। তো আমরা ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটার একদম লাস্ট ভাগে চলে আসছি। আমরা আজকে চ্যাপ্টার 10.7 বা সবার লাস্টের চ্যাপ্টার, হ্যাঁ এটা করব। এখান থেকে অঙ্ক আসবে 5 স্টার। কত স্টার? 5 স্টার। এখান থেকে অঙ্ক আসবেই। বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গায় এখান থেকে অঙ্ক আসবেই। এখন এই যে লাস্টের পার্টটা, আমাদের লাস্টের পার্টের নাম হচ্ছে ফেসবুকে কি শোনা যাচ্ছে? আমাকে একটু বলো তো সবাই। ফেসবুকে কমেন্ট দেখতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পারতেছি। এখন আমি তোমাকে 3টা অঙ্ক যদি করায় দিই এই চ্যাপ্টার থেকে, কয়টা অঙ্ক? 3টা অঙ্ক। এই 3টা অঙ্ক থেকে কমন পড়বে। 3টা অঙ্ক থেকে কমন পড়বে। 3টা অঙ্ক পড়াইতে আমার 10 মিনিট 15 মিনিট লাগবে। কিন্তু আমি তোমাকে 3টা অঙ্ক না করায় 3টা ক্লাস নিব এই চ্যাপ্টারটার উপরে। কয়টা ক্লাস? 3টা ক্লাস নিব। কারণ এইটাই না পুরা ইন্টিগ্রেশনের, আমরা এতদিন ইন্টিগ্রেশন করে আসছি। ইন্টিগ্রেশন কি আমরা কিচ্ছু বুঝছি না। ইন্টিগ্রেশন ব্যাপারটা আসলে কি, এটা কি খায় না মাথায় দেয়? ইন্টিগ্রেশন পারি, কিন্তু ইন্টিগ্রেশনের ভিতরে কি ব্যাপারটা কি এটা তো বুঝি নাই। সো এই জিনিসটাই আমরা ঠিকমতো বুঝবো, পুরো ব্যাপারটা ফিল করব, অ্যান্ড এই চ্যাপ্টারে যা অঙ্ক আছে সবগুলা করব। নাহলে একটা খুঁতখুঁতানি থেকে যাবে তোমাদের, যে করলাম অঙ্ক করলাম সবই পারি কিন্তু ব্যাপারটা কি বুঝলাম না। অ্যান্ড এই জিনিসটা তুমি ইন ফিউচারে যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, যেই ইঞ্জিনিয়ারিং সাইডেই যাও না কেন, ইঞ্জিনিয়ারিং পড়ো কিংবা ইউনিভার্সিটিতে, মেডিকেল বাদে প্রত্যেকটা সেক্টরে আমি আজকে এবং পরবর্তী 2 ক্লাসে যা পড়াবো লাগবে। স্পেশালি ইঞ্জিনিয়ারিংয়ে গেলে এই জিনিসগুলোই দেখবা আবার রিপিট হচ্ছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। সো তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তুমি গেছো অ্যাডমিশন টেস্টে। বোর্ড পরীক্ষায় 3টা অঙ্ক করলেই হয়ে যায়, কিন্তু আমি চাই না তুমি খালি বোর্ড পরীক্ষা উতরাও, পুরো ব্যাপারটা বুঝে বুঝে তারপর। ঠিক আছে, আমরা একটু দেখি। তো আমাদের টাইটেল দাও, যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। অলরেডি আনুমানিক একটা ফর্মুলা আমরা জানি, মোটামুটি একটা ফর্মুলা আমরা জানি, তাই না? যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে এরকম, আমাদের কাছে যদি একটা ফাংশন থাকে y equals to f of x, আমাদের কাছে যদি একটা ফাংশন থাকে y equals to f of x, এই ফাংশনটা x equals to a থেকে, এই ফাংশনটা x equals to a থেকে x equals to b পর্যন্ত, x equals to a থেকে x equals to b পর্যন্ত x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে এরিয়া, এই ক্ষেত্রফলটাই কি আমাদের কি বলতো? আমরা ইন্টিগ্রেশন অফ a to b f of x dx, তাই না? আমাদের এরিয়া equals to integration of a to b f of x dx। বুঝছো ভাই? এটা কই থেকে আনলেন? হ্যাঁ, সেটাই আমরা দেখব। ঠিক আছে, সবাই মনোযোগ দিবা। আচ্ছা, আমাকে বলো তো এই যে গ্রাফটা
y cos 2f of x, এটার গ্রাফটা একটু আঁকা বাঁকা বা বাঁকা তেরা, তাই না? এই জন্যই ঝামেলাটা হয়েছে। যদি আঁকা বাঁকা না হয়ে সোজা হইতো তাহলে ব্যাপারটা খুবই মজার হইতো, তাই না? আমাকে বলো। একটু ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, চিন্তা করো, এই গ্রাফটা যেরকম বাঁকানো না হয়ে সোজা হইতো তাহলে ক্ষেত্রফল বের করা খুব সহজ হইতো না? কথার কথা আমি বলতেছি হচ্ছে এরকম, আমাদের ফাংশনটা যদি এরকম হইতো তাহলে এইটা এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করবে সেটা তো বাচ্চাদের কাছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? আমাকে বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? সবাই বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কেন? এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপারই না। এরিয়া কি হইতো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হাইট ইন্টু উইডথ। আচ্ছা, ঠিক আছে, তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু আমরা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চাচ্ছি না। আমরা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চাইতেছি? না, আমরা চাচ্ছি হচ্ছে যে কোনো আকৃতির ফাংশন তার ক্ষেত্রফল। আমরা তো এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের ফাংশনটা যেই রকমই হোক, আঁকা বাঁকা হোক বা যেরকমই হোক, এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে আমরা সেটা চাচ্ছি, তাই না? আমাকে বলো সবাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা যে কাজটা করব একটা মজার কাজ করি। সেই কাজটা হচ্ছে এই যে এবড়ো থেবড়ো আকৃতিটা, এটার ক্ষেত্রফল বের করতে হবে না? তোমরা মনোযোগ দাও, তোলা লাগবে না, মনোযোগ দাও, তোলা লাগবে না। এই এবড়ো থেবড়ো আকৃতিটার নিচের পার্টটুকু কোনো প্যারা নাই, এটাও প্যারা নাই, এটাও প্যারা নাই, প্যারা হচ্ছে এখানে, এইটা হচ্ছে তেরা বেঁকা। আমরা যেটা করি, এটাকে সমান প্রস্থ বিশিষ্ট কয়েকটা ছোট ছোট আয়তক্ষেত্রে ভাগ করে ফেলাই। সমান প্রস্থ বিশিষ্ট কতগুলা ছোট ছোট আয়তক্ষেত্রে ভাগ করে ফেলি, যাদের উচ্চতা হচ্ছে যেখান থেকে আমাদের আয়তক্ষেত্রটা শুরু হচ্ছে সেখানের ফাংশন ভ্যালু। বুঝাইতে পারলাম? বলো, বুঝাইতে পারলাম? তারপর এই আমরা কি করলাম, কয়েকটা সমান প্রস্থ বিশিষ্ট কিসে ভাগ করে ফেললাম? আয়তক্ষেত্রে ভাগ করে ফেললাম। তোমরা কি ব্যাপারটা বুঝতেছ? ধরো কথার কথা এরকম, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও, তোলা লাগবে না, কিচ্ছু তোলা লাগবে না, জাস্ট বোঝো। আমরা কি করলাম, এই তেরা বেঁকা জিনিসটাকে কয়েকটা সমান প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রে ভাগ করে ফেললাম। আচ্ছা, এখন এই যে পুচকি পুচকি আয়তক্ষেত্রগুলা, এদের সবার ক্ষেত্রফল তুমি বাইর করতে পারবা? আচ্ছা, সবার প্রস্থ সেম, তাহলে সবার প্রস্থটাকে আমি কি চিন্তা করি জানো? ডেল্টা এক্স দিয়ে চিন্তা করি। সবার প্রস্থ কি দিয়ে চিন্তা করি? ডেল্টা এক্স। দেখো, এটার প্রস্থ যা, এটার প্রস্থ তা, এটার প্রস্থ, সবার প্রস্থ সেম। আমি ধরলাম এখানে এনটা আয়তক্ষেত্র আছে। কয়টা আয়তক্ষেত্র আছে? এনটা। তাহলে ডেল্টা এক্স এর মান কত হবে? দেখি কে বলো, বলো। আমি বললাম এখানে এনটা আয়তক্ষেত্র আছে, তাহলে ডেল্টা এক্স এর মান কত হবে? ডেল্টা এক্স কতটুকু? প্রত্যেকটা আয়তক্ষেত্রের যেই প্রস্থ। বলো, সেটা কি এরকম না? বি মাইনাস এ, এটা হচ্ছে পুরা প্রস্থটুকু। সেটাকে তুমি যদি এন দিয়ে ভাগ করো তাহলে ডেল্টা এক্স পাবা না? বলো। এই যে এখান থেকে এই পর্যন্ত, তাই না? আমাকে সবাই বলো, তোমরা কি বুঝতেছো? এতটুকু দৈর্ঘ্য কত? বি মাইনাস এ নাই, যে এক্স এর মান বি, এক্স এর মানে বি মাইনাস এ। কয়টা আয়তক্ষেত্র? এনটা। আমি ধরে নিছি এনটা, তাহলে এন দিয়ে ভাগ করলে কি ডেল্টা এক্স হবে। আচ্ছা,
তাহলে এই যে এরিয়াটুকু পাইছি, দেখো মনোযোগ মনোযোগ, এই যে এরিয়াটুকু আমরা পাইলাম সেটা কি হবে বলো তো? প্রস্থ তো ডেল্টা এক্স, এই পয়েন্টে দৈর্ঘ্য কত বলো তো? এফ অফ এ, তাই না? আমাকে বলো, আমাকে বলো এই পয়েন্টে দৈর্ঘ্য কত? এফ অফ এ। তাহলে এই যে প্রথম যে আয়তক্ষেত্রটা, তার ক্ষেত্রফল কি হবে আমাকে বলো? এফ অফ এ ইন্টু ডেল্টা এক্স। তুমি কি একমত? তুমি কি একমত? আমাদের প্রথম যে আয়তক্ষেত্রটা, মনোযোগ, কোনো কিছু তোলার দরকার নেই, এটার ক্ষেত্রফল বাই করতেছি। প্রস্থ তো ডেল্টা এক্স, দৈর্ঘ্য কি হবে? দেখো এই যে এই পয়েন্টে ফাংশনটার মান, সেটাই কি দৈর্ঘ্য না? এফ অফ এ। আচ্ছা, তারপরেরটা আমরা কোথায় চলে যাই? তারপরেরটা দেখো, তারপরেরটা, ওকে ওকে, তারপরেরটা প্রস্থ কিন্তু ডেল্টা এক্স, দৈর্ঘ্য কত রকম? এই যে এই পয়েন্টে ফাংশনটার মান, এই পয়েন্টের ভুজ কত বলো তো? এই পয়েন্টের ভুজ কত? এ প্লাস ডেল্টা এক্স, এ প্লাস ডেল্টা এক্স, তাই না? বলো, এখানে এক্স এর ভ্যালু ছিল এ, এতটুকু ডেল্টা এক্স, তাহলে কি এ প্লাস ডেল্টা এক্স? তাহলে আমাকে বলো এখানে দৈর্ঘ্যটা কি হবে? এ প্লাস ডেল্টা এক্স, এই পয়েন্টে ফাংশন ভ্যালু, এই পয়েন্টে ফাংশন ভ্যালু এতটুকু ইনটু ডেল্টা এক্স। তোমরা কি কিছুটা কিছুটা ধরতে পারতেছো? কিছুটা কিছুটা ধরতে পারলেই হবে। ঠিক আছে, আমি যা যা বলতেছি সেটা বোঝার চেষ্টা করো, ঠিক ভুল পরে। আচ্ছা, প্লাস এটার ক্ষেত্রফল গেল, এটার ক্ষেত্রফল গেল, এটার ক্ষেত্রফল কি হবে? প্রস্থ ডেল্টা এক্স, দৈর্ঘ্য কি হবে? এই যে এই পয়েন্টে ফাংশনটার মান, এই পয়েন্টে ফাংশনটার মান কি হবে? এ প্লাস টু ইন্টু ডেল্টা এক্স না? বলো, এতটুকু ডেল্টা এক্স, এতটুকু ডেল্টা এক্স, এ প্লাস টু ইন্টু ডেল্টা এক্স, তাই তো? তাহলে এফ অফ এ প্লাস টু ইন্টু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স, এভাবে করে সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে আমি কি পাবো? একটা আনুমানিক ক্ষেত্রফল পাবো, তাই না? তাই তো? আমি কিন্তু অ্যাকুরেট ক্ষেত্রফলটা পাবো না। আমার কথা ছিল এই ফাংশনটা এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা বের করে সেটা। তুমি যদি দেখো এরকম আয়তক্ষেত্র দিয়ে যদি ভাগ করো, তাহলে যেই ক্ষেত্রফল পাচ্ছি সেখানে কিন্তু কিছুটা ভুল থাকতেছে। ফর এক্সাম্পল, এই যে এতটুকু আমরা নেই নাই, তাই না? এতটুকু আমরা নেই নাই, এতটুকু নেই নাই, এতটুকু বেশি নিছি, এতটুকু বেশি নিছি, এতটুকু বেশি নিছি, এতটুকু বেশি নিছি, এতটুকু নেই নাই। এই যে ভুল আসছে, এই ভুলটা আমরা রিডিউস করব কেমনে? আমরা অপটিমাইজ করব কেমনে? এই ভুলটা দূর করব কেমনে বলো তো? একটা উপায় বলো যেটার মাধ্যমে এই ভুলটা আমরা কমাইতে পারি। চিন্তা করো, আমরা আয়তক্ষেত্রগুলো কিন্তু অনেক বড় বড় করে নিছি, এগুলোর প্রস্থ কিন্তু অনেক বড়। এখন প্রস্থ যত কমাইতে থাকবা, ভুলের পরিমাণ কিন্তু তত কমতে থাকবে। এটা বিশ্বাস করো? আমাকে বলো তো, এটা কি বিশ্বাস করো? আমি তোমাদের একটা অ্যানিমেশন দেখাই, তোমরা একটু দেখে নিও। এগুলো করাইছিলাম অনেক আগে। যোগজীকরণের মৌলিক ধারণা, ইউটিউবে গিয়ে এই অ্যানিমেটেড ভিডিওগুলো দেখে নিতে পারো, খুবই কাজে দিবে। হ্যাঁ, বুঝছো? তোমরা ইউটিউবের এই অ্যানিমেটেড ভিডিওগুলো দেখে নিবা, আমার চ্যানেলে গেলেই পাবা, অনেক আগের ভিডিও। তোমাদের একটু দেখাই। বন্ধুরা 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 আমাদের ঠিক আছে, মনোযোগ, সবাই মনোযোগ দিবা, সবাই মনোযোগ দিবা। দেখতেছো?
জাস্ট অ্যানিমেশনটা দেখো, কিচ্ছু না। আমি এই থেকে এই পর্যন্ত ক্ষেত্রফলটুকু বাইর করব, ঠিক আছে? এই থেকে এই পর্যন্ত ক্ষেত্রফলটুকু বের করব। এখন এই গ্রাফটা কেমন হইলে আমাদের ক্ষেত্রফলটা বাইর করা সবচেয়ে সহজ হইতো বলো তো? আমাদের গ্রাফটা যদি একটা আয়তক্ষেত্র হইতো, এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করা সবচেয়ে সহজ, তাই না? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই তো? এটার ক্ষেত্রফল বের করা সবচাইতে সহজ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ তুমি গুণ করে দিলেই কি ক্ষেত্রফলটা পেয়ে যাবে। আচ্ছা, এখন তার মানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি, এটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রফলটাকে, এই যে এতটুকু, এইটাকে কয়েকটা ছোট ছোট আয়তক্ষেত্রে ভাগ করে ফেলি। দেখো দেখো দেখো, একটু মনোযোগ দাও, পুরোপুরি মনোযোগ এদিকে। আমরা কি করব, আমাদের এই ক্ষেত্রফলটাকে কয়েকটা ছোট ছোট আয়তক্ষেত্রে ভাগ করে ফেললাম। দেখছো? মনোযোগ দাও, মনোযোগ দাও। মনোযোগ দাও সবাই। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। এই যে দেখো, এই যে কয়েকটা আয়তক্ষেত্র না, এই সবগুলা যোগ করলে তুমি আনুমানিক একটা ক্ষেত্রফল পাবা, কিন্তু পুরাপুরি অ্যাকুরেট ক্ষেত্রফলটা কিন্তু পাবা না, কারণ কিছু ভুল আছে এখানে, কিছু ভুল আছে। কি ভুল? এই যে দেখো, এই অংশটুকু বেশি নিছো, এই অংশটুকু বেশি নিছো, বেশি নিছো, তাই না? আচ্ছা, আমরা তাহলে এই ক্ষেত্রফলটা বের করি। দেখো দেখো, এই ক্ষেত্রফলটা কিন্তু বের করতেছে প্রস্থ ইনটু দৈর্ঘ্য, প্রস্থ ইনটু দৈর্ঘ্য, ঠিক আছে? এই সবগুলা যোগ করলেই তুমি এই ক্ষেত্রফলটা পাবা। এই সবগুলা তুমি যদি যোগ করে দাও, তাহলে কি আমরা আমাদের এই যে সবুজ কালারের যে ক্ষেত্রফলটা সেটা পাবো, কিন্তু সেটা কিন্তু অ্যাকুরেট হবে না, কিছুটা ভুল চলে আসে। আচ্ছা, ঠিক আছে। ওই জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করি, একটু পরে বলতেছি এটা কিভাবে প্রকাশ করা হয়। তোমরা জাস্ট অ্যানিমেশনটার দিকে একটু খেয়াল করো, মনোযোগ দিবা। এই যে খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। এখন আমরা কি করব, দেখো এই রেক্টেঙ্গুল গুলা যত ছোট করতেছে আমার এরিয়া কি তত অ্যাকুরেট হচ্ছে না? খেয়াল করো, 16টা বানাইছো, আমি যদি আরো বাড়াই দিই, দেখো আমাদের এরিয়াটা তত অ্যাকুরেট হওয়া স্টার্ট করবে। দেখো দেখো দেখো, আমরা এগুলো আরো পিচ্ছি করবো এখন, একদম কমন সেন্স কিন্তু, তাই না? দেখো এই যে আরো পিচ্ছি করছি, প্রায় অ্যাকুরেট চলে আসে, আরো পিচ্ছি করছি, 80টা নিছি, এবার 160টা নিছি, দেখছো দেখছো কি অবস্থা, প্রায় অ্যাকুরেট চলে আসছে না? যদি 160 নিয়ে তুমি আরো করো 320 বা আরো বেশি, তুমি যেটা করলা, এখানে কয়টা আয়তক্ষেত্র বানালা? ধরো অসীম সংখ্যক আয়তক্ষেত্র দিছ। অসীম সংখ্যক আয়তক্ষেত্র যদি দাও, আমাদের এরিয়াটা পুরাপুরি অ্যাকুরেট চলে আসবে না। দেখো 400 দিলে কি অবস্থা, তুমি চোখে বুঝতে পারতেছো না। কাহিনী কি বুঝছো? তার মানে আমার ক্ষেত্রফল কিন্তু আমি অ্যাকুরেট পাইতে পারি। কখন পাবো? যখন এখানে আয়তক্ষেত্রের সংখ্যা কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে, তাই না? এই ব্যাপারটা বুঝছো? তাহলে আমি অ্যাকুরেট ক্ষেত্রফলটাই পাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা ফার্স্ট এই জিনিসটাকে একটু একটা ফর্মুলার মাধ্যমে লিখি। এই জিনিসটা খেয়াল করো তো, সামেশন অফ এফ অফ এ প্লাস আই ইন্টু ডেল্টা এক্স ব্যাপারটা এরকম না? যেখানে আই এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে,
আমাদের আয়ের ভ্যালুটা কত থেকে কত যাচ্ছে বলো তো? 0 থেকে কত পর্যন্ত যাবে? 0 থেকে কত পর্যন্ত যাবে? n-1 না? বলো 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 বলো। এখানে কয়টা আয়তক্ষেত্র আছে? আমি বললাম n সংখ্যক আয়তক্ষেত্র আছে। তাহলে প্রথম দুইটার ক্ষেত্রে দেখো, সবগুলার ক্ষেত্রে ডেল্টা এক্স কিন্তু সবার সাথে গুণাকারে আছে, তাই না? আমাকে বলো, ডেল্টা এক্স সবার সাথে গুণ আছে, এটার সাথেও এটার সাথেও এটার সাথেও। চেঞ্জ কি হচ্ছে? দেখো, এফ অফ এ প্লাস ডেল্টা এক্স, এফ অফ এ প্লাস 2 ইন্টু ডেল্টা এক্স। তাহলে একদম প্রথমটার ক্ষেত্রে আয়ের ভ্যালু 0, এফ অফ এ। পরেরটার ক্ষেত্রে আয়ের ভ্যালু 1, এফ অফ এ প্লাস ডেল্টা এক্স। পরেরটার ক্ষেত্রে আয়ের ভ্যালু 2, এফ অফ এ প্লাস 2 ডেল্টা এক্স। এভাবে করে n-1 পর্যন্ত যাবে। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? এই জিনিসটা মানে হচ্ছে এইটা। ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে বলো, সামেশন চিহ্নটা বুঝো তো। সামেশন অফ আয়ের ভ্যালু 0 থেকে n-1 মানে হচ্ছে আয়ের ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত বসাবা আয়ের জায়গায়। বুঝছো? 0 থেকে n-1 পর্যন্ত বসাবা, যতগুলা পদ আসবে সবগুলার যোগফল। সবগুলার যোগফলে কি এটা বোঝায়? তাহলে এই যে সবগুলা আয়তক্ষেত্রের যোগফল, সেটাই কি এইটা না? মোটামুটি বুঝতে পারছি? আমাকে বলো, আমাকে বলো। আচ্ছা, এখন আমরা এই n এর ভ্যালু যত বাড়াবো আমাদের ক্ষেত্রফলটা তত অ্যাকুরেট হইতে থাকবে। n এর ভ্যালু যত বাড়াবো ক্ষেত্রফলটা তত অ্যাকুরেট হওয়া লাগবে। এখন n এর ভ্যালু তুমি যদি ইনফিনাইট করে দাও, অসীম সংখ্যক আয়তক্ষেত্র, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা পুরাপুরি অ্যাকুরেট আসবে। n এর ভ্যালু যদি ইনফিনিট হয়, তাহলে ডেল্টা এক্স এটার ভ্যালু কি টেন্ডস টু 0 না? বলো, ডেল্টা এক্স টেন্ডস টু 0 হলে আমরা সেই ডেল্টা এক্স কে dx দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? dx। এবার মনোযোগ দিবা, মনোযোগ দিবা। ডেল্টা এক্স যদি টেন্ডস টু 0 হয়, এই ডেল্টা এক্স কে আমরা কি dx দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, এটাকে প্রকাশ করে ফেললাম। এখন a প্লাস আই ইন্টু ডেল্টা এক্স, n যদি ইনফাইনাইট হয়, ডেল্টা এক্স এর ভ্যালু টেন্ডস টু 0, তাহলে খেয়াল করো এক্স এর ভ্যালু a থেকে শুরু হবে। হ্যাঁ, তুমি যখন এই প্রস্থগুলা বাইর করবা, দৈর্ঘ্যগুলা বাইর করবা, চিন্তা করো এই যে এটা কিন্তু প্রথম আয়তের দৈর্ঘ্য, এটা দ্বিতীয় আয়তের দৈর্ঘ্য, এটা তৃতীয় আয়তের দৈর্ঘ্য। তুমি যখন প্রথম আয়তের দৈর্ঘ্য বাইর করবা, তারপর দ্বিতীয় আয়তের দৈর্ঘ্য বাইর করবা, তৃতীয় আয়তের দৈর্ঘ্য বাইর করবে, এভাবে না? এখানে যদি অসীম সংখ্যক আয়তক্ষেত্র হয়, এই যে ডেল্টা এক্স এর ভ্যালু, এই যে এই ডেল্টা এক্স এর ভ্যালু টেন্ডস টু 0 হয়, তাহলে আসলে কি করতে হবে জানো? এক্স এর ভ্যালু a থেকে b পর্যন্ত যতগুলা বিন্দু আছে, সবগুলা বিন্দুতেই এক একটা আয়তক্ষেত্র, সবগুলা বিন্দুতেই তোমার কি প্রস্থ বাইর করা লাগবে না? এই কথাটা বুঝছো? এই কথাটা বুঝছো? আমাকে বলো, এখানে কোটি 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 আয়তক্ষেত্র তৈরি হবে, সবার প্রস্থ কি dx। ক্ষেত্রফল বাইর করতে হলে কি সবার প্রস্থকে সবার দৈর্ঘ্য দিয়ে গুণ করে যোগ করা লাগবে। কোটি কোটি আয়তক্ষেত্র, সবার প্রস্থ কি? এখানে যে আয়তক্ষেত্রটা শুরু, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু, তারপরেরটা ঠিক পরের বিন্দুতে, তারপরেরটা কোটি 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 আছে, তাই না? তাই তো? তাহলে ব্যাপারটা কি এরকম হয় না? আমি কি করব, এফ অফ এক্স ইন্টু ডিএক্স, হ্যাঁ, যেখানে এক্স এর ভ্যালু এ থেকে বি পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু আমাকে বসাইতে হবে। ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম না? সামেশন অফ এক্স এর ভ্যালু এ থেকে বি পর্যন্ত প্রত্যেকটা বিন্দু আমি বসাবো, বসায় কি এটা বাবু n-1 কেন? দুইটা যখন থাকে তখন প্রথম দুইটা এফ অফ এ প্লাস ডেল্টা এক্স, এই যে এ প্লাস 1 ইন্টু ডেল্টা এক্স না দুইটার ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে 2 ইন্টু ডেল্টা এক্স, তো এনটার ক্ষেত্রে n-1। বুঝছো? আমাকে সবাই বলো এখন এ থেকে বি পর্যন্ত প্রত্যেকটা বিন্দু, যেহেতু প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে আমরা সেটাকে আর সামেশন লিখি না। সামেশন তখনই লেখে যখন সেটা পূর্ণ সাংখ্যিক বিন্দু হয়। হ্যাঁ, আয়ের ভ্যালু 0 থেকে n-, 0, 1, 2, 3 এরকম। এখন আমি তো এক্স এর ভ্যালু শুধু পূর্ণ সংখ্যা বসাবো না,
এ থেকে বি পর্যন্ত প্রত্যেকটা বিন্দু, কোটি কোটি বিন্দু আছে, আমি কি যে কোনো বাস্তব সংখ্যাই বসাবো এ আর বি এর মাঝে, সেটার ক্ষেত্রে এটাকে আর সামেশন না দিয়ে কি দিয়ে লেখা হয় জানো? ইন্টিগ্রেশন। এটাও কিন্তু এক ধরনের সামেশন। ইন্টিগ্রেশন আসছে কি? সাম, এ থেকে বি পর্যন্ত। এটার মানে কি বোঝায় জানো? এটার মানে হচ্ছে প্রথমত ডিএক্স হচ্ছে শূন্যের কাছাকাছি একটা প্রস্থ, এ থেকে বি পর্যন্ত প্রত্যেকটা বিন্দু এফ অফ এক্স এর এক্স এর জায়গায় বসাবা, ডিএক্স দিয়ে গুণ করবা, তারপর সবাইকে যোগ করে দিবা, তাহলে কি এই ক্ষেত্রফলটা অ্যাকুরেটলি পাবা। আমি কি বুঝাইতে পারছি? আমাকে সবাই বলো, এই কনসেপ্টটা কি পাক্কা ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়, তোমার ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ম্যাথামেটিক্স পড়া সার্থক। রিক্যাপ দিচ্ছি। তো তোমরা এই ভিডিওটা দেখবা সবাই, এটা তো বুঝছো যে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি, তো এই ক্ষেত্রফলটাকে আমরা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মাধ্যমে প্রকাশ করা ট্রাই করব। সো প্রথমত কয়েকটা ছোট ছোট, এই যে কয়েকটা, জাস্ট কয়টা, একটা দুইটা তিনটা চারটা আয়তক্ষেত্রে ভাগ করলাম। এই প্রত্যেকটা আয়তক্ষেত্রের প্রস্থ সমান, দৈর্ঘ্য কি হবে? এই আয়তক্ষেত্রগুলো যেখানে শুরু হচ্ছে, এখানে ফাংশনের ভ্যালু, এখানে ফাংশনের ভ্যালু, এখানে ফাংশনের ভ্যালু, তাই তো? সবার প্রস্থ কি? ডেল্টা এক্স। তাহলে প্রথম আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল কি? এফ অফ এ ইন্টু ডেল্টা এক্স। দ্বিতীয়টার কত? এই পয়েন্টে ভুজ কত? এফ অফ এ প্লাস ডেল্টা এক্স, এখানে এ ডেল্টা এক্স, এফ অফ এ প্লাস ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স। তৃতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য কত বলো? এফ অফ এ প্লাস টু ইন্টু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স। তাহলে বুঝছো, তিনটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি যোগ করো, এফ অফ এ প্লাস টু ইন্টু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স। এখানে যদি এনটা আয়তক্ষেত্র থাকে, তাহলে সবার লাস্টেরটা কি হবে? এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান। তিনটার ক্ষেত্রে 2, এনটার ক্ষেত্রে এন মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা এক্স, পুরাটা এটা কি? দৈর্ঘ্য ইন্টু ডেল্টা এক্স। তো এই জিনিসটাকে আমি সামেশন আকারে লিখলাম। এখন এভাবে করলে তো হবে না, কারণ এটা তো অ্যাকুরেট হয় নাই। কিছু কিছু ক্ষেত্রফল ভুল আসছে, যে এই এতটুকু এটা এক্সট্রা নিছো, এতটুকু এক্সট্রা নিছো, এটা ফাঁকা পড়ে গেছে, এটা ফাঁকা পড়ে গেছে, এটা তো হবে না, অ্যাকুরেট আসে নাই। তো অ্যাকুরেট কেমনে করা যায়? তুমি আয়তক্ষেত্রের সংখ্যা যত বাড়াবা তত অ্যাকুরেট হওয়া স্টার্ট করবে। তুমি যদি দেখো দেখতেছো, আয়তক্ষেত্রের সংখ্যা 8টা করে দিছো, 16টা করে দিছো, যত বাড়াচ্ছ এটা কি তত অ্যাকুরেট হচ্ছে না। পুরাপুরি অ্যাকুরেট কখন হবে? যখন অসীম সংখ্যক হয়। বুঝছো সবাই? হাইট অ্যান্ড এফ অফ এক্সটা আনক্লিয়ার। আমাকে বলো তো, এই পয়েন্টে আয়তক্ষেত্রটার হাইট কত? এই পয়েন্টে ফাংশন ভ্যালু না, এফ অফ এ, এতটুকু কত? ডেল্টা এক্স। তাহলে এই পয়েন্টে দ্বিতীয় আয়তটার হাইট কত? এই পয়েন্টে ফাংশন ভ্যালু, বুঝছো? এফ অফ এ প্লাস ডেল্টা এক্স। তৃতীয় আয়তক্ষেত্রের হাইট কত? এই পয়েন্টে ফাংশন ভ্যালু, এফ অফ এ প্লাস টু ইন্টু ডেল্টা এক্স। বুঝাইতে পারলাম? তাহলে এই যে এগুলা এফ এর মধ্যে যেগুলো আছে, এগুলো সব কি? হাইট বা উচ্চতা বা দৈর্ঘ্য বলতে পারো, আর ডেল্টা এক্স প্রস্থ। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে যদি কোটি কোটি আয়তক্ষেত্র হয়, এন ইনফিনিটি, তাহলে ডেল্টা এক্স মানে এটার ভ্যালু কি? টেন্ডস টু 0। ডেল্টা এক্স এর ভ্যালু টেন্ডস টু 0 হলে সেটাকে আমরা ডিএক্স দিয়ে লিখি। এখন চিন্তা করো তো, ডেল্টা এক্স যদি টেন্ডস টু 0 হয়, এক্স এর ভ্যালু তো এ থেকে শুরু, প্রথমটা এ, পরেরটা হচ্ছে এ প্লাস ডেল্টা এক্স। ডেল্টা এক্স কোনো শূন্যের কাছাকাছি, তারপরটা এফ অফ এ প্লাস টু ইন্টু ডেল্টা এক্স, এটাও শূন্যের কাছাকাছি। তাহলে চিন্তা করো তো, এ থেকে বি পর্যন্ত যতগুলা পয়েন্ট আছে, সবগুলা পয়েন্টে এক একটা আয়তক্ষেত্র শুরু হবে। সবগুলা পয়েন্ট বসায় ফাংশনের সাথে, তার সাথে ডিএক্স গুণ করে তুমি যদি যোগ করে দাও, তাইলে কি সবগুলা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবা, যোগফল পাবা।
সেই জিনিসটাই প্রকাশ করা হয়, তখন আর সাম দেওয়া হয় না। সাম তখনই ব্যবহার করা হয়, সামেশন চিহ্ন, যখন পূর্ণ সংখ্যক কিছুর যোগফল ব্যবহার করা হয়। দেখো আয়ের ভ্যালু 0 থেকে n-1, আয়ের ভ্যালু কিন্তু 0 1 2 3 এভাবে করে বাড়বে, কিন্তু এটা কিন্তু এক্স এর ভ্যালু এ থেকে বি পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু বসাবো, তখন এটাকে সাম না দিয়ে ইন্টিগ্রেশন অফ এ টু বি। এটা কি বোঝায় জানো? এ থেকে বি পর্যন্ত প্রত্যেকটা যতগুলা বাস্তব সংখ্যা আছে সবগুলা বাস্তব সংখ্যা তুমি এক্স এর জায়গায় বসাবা, ডিএক্স দিয়ে গুণ করবা। বুঝছো? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এই ক্ষেত্রফলটা, এবং সেটা অ্যাকুরেট ক্ষেত্রফল। তোমরা কি বুঝতে পারছো? আমাকে সবাই বলো তো। বলো সবাই। বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি মিন করতেছে আমরা বুঝে ফেললাম। এই জিনিসটা কি মিন করতেছে আমরা বুঝে ফেললাম। এক্স ইকুয়ালস টু এ থেকে বি পর্যন্ত, এক্স ইকুয়ালস টু এ থেকে বি পর্যন্ত এই ফাংশনটা এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেই ক্ষেত্রফলটা এখন ওয়াই অক্ষের সাথেও তো ক্ষেত্রফল তৈরি করতে পারে, তাই না? তাই তো, ওয়াই অক্ষের সাথে যখন ক্ষেত্রফল নিবা তখন লিমিটটাও ওয়াই এর নিতে হয়। এটা সিমিলার ভাবে প্রমাণ করা যায়, আমি প্রমাণটা আর দেখাচ্ছি না, বুঝছো? এবার আমি কি করব? ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল বের করব। ধরো আমাদের একটা ফাংশন আছে এইরকম, সেটা y ইকুয়ালস টু a থেকে, বুঝছো এবার লিমিটও কিন্তু y এর, y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b পর্যন্ত, y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b পর্যন্ত y অক্ষের সাথে, বুঝছো? y অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটুকু তৈরি করে, অর্থাৎ এই যে এরিয়াটুকু, হ্যাঁ এই এরিয়াটুকু হচ্ছে, জাস্ট মনে রাখবা x এর জায়গায় y মানে x আর y রিপ্লেস করবে। এই ফাংশনটাকে তোমাকে x ইকুয়ালস টু f অফ y এই আকৃতিতে নিয়ে যেতে হবে। আগেরটা কিন্তু y ইকুয়ালস টু f অফ x, x এর ফাংশন হিসেবে, এবার তোমাকে y এর ফাংশন হিসেবে লিখতে হবে। এবার তোমাকে কি করা লাগবে? y এর ফাংশনটুকু লিখতে হবে, ঠিক আছে? বলো বলো, y এর ফাংশন হিসেবে লিখতে হবে। বুঝাইতে পারলাম? ক্লিয়ার? বলো। আচ্ছা, এ থেকে বি পর্যন্ত y অক্ষের সাপেক্ষে, তাহলে f অফ y dy, এই জিনিসটা কি মিন করে? এ থেকে বি পর্যন্ত y ইকুয়ালস টু এ থেকে বি পর্যন্ত f অফ y ফাংশনটা y অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা। আমরা কি বুঝতে পারলাম? সবাই বলো, আমরা কি বুঝতে পারলাম? আমাকে সবাই বলো, আমরা কি বুঝতে পারলাম? ঠিক আছে, এখানে এফ অফ ওয়াই হচ্ছে হাইট। হ্যাঁ, এখানে তুমি যদি ফর্মুলাটা প্রমাণ করতে যাও তখন এই যে এমনি নিতে হবে, আয়তক্ষেত্রগুলো এমনি নিতে হবে। কাহিনী বুঝছো? তখন ভুজটাই হাইট, ভুজ মানে কি? এফ অফ ওয়াই। ঠিক আছে, তাহলে ফর্মুলা এই দুইটাই, এগুলা কিচ্ছু মনে রাখার দরকার নেই, এটা মনে রাখার দরকারই নেই, এটা বুঝলেই হবে। হ্যাঁ, জাস্ট মনে রাখবা এইটা, ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx, এটা কি নির্দেশ করে? x ইকুয়ালস টু a থেকে x ইকুয়ালস টু b পর্যন্ত f of x ফাংশনটা x অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে। এইটা কি নির্দেশ করে? y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b পর্যন্ত f of y ফাংশনটা y অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে। আমি কি বুঝাইতে পারলাম? সবসময় মনে রাখবা, ডেল্টা এক্স বা ডিএক্স এটা কি হবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই আয়তক্ষেত্রের সংখ্যা।
আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বা আয়তক্ষেত্রের সংখ্যা। এখন আমাকে বলো তো, আমি যদি এ আর বি ইন্টারচেঞ্জ করি, বুঝছো, আমি যদি এ আর বি ইন্টারচেঞ্জ করি তাহলে ডিএক্স এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে না? বলো। এক্ষেত্রে ডিএক্স যদি পজিটিভ হয়, বলো বলো বলো, এক্ষেত্রে আমাদের ডিএক্স যদি পজিটিভ হয় এ টু বি, তাহলে বি মাইনাস এ বাই এন, এন এর ভ্যালু অসীম হবে, ডিএক্সটা পজিটিভ হবে। উল্টায় দাও, ইন্টারচেঞ্জ যদি করো, অর্থাৎ আমি এটার কথা বলতেছি, ইন্টিগ্রেশন অফ বি টু এ এফ অফ এক্স ডিএক্স, এটা কিন্তু চেঞ্জ হবে না। তুমি বেসিক্যালি উল্টা পাশ থেকে ইয়েগুলা নিবা, আয়তক্ষেত্রগুলা নিবা, আর কিচ্ছু না। উল্টা পাশ থেকে কি আয়তক্ষেত্রগুলা নিচ্ছ, যে বি থেকে এ পর্যন্ত, কাহিনী বুঝছো, বি থেকে এ পর্যন্ত, যে এখান থেকে শুরু হবে আয়তক্ষেত্রগুলা নেওয়া, সেক্ষেত্রে ডিএক্সটা খালি নেগেটিভ হয়ে যাবে। তাহলে ডিএক্স সবগুলার প্রস্থই নেগেটিভ হবে না? তাহলে সবগুলো যদি যোগ করো তাহলে কি এই জিনিসটা নেগেটিভ হবে? তোমরা কি বুঝতে পারছো কেন এটা হয়? আপার লিমিট আর লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করে দিলে কেন নেগেটিভ আসে? বলো 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 বলো, তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, চিন্তা করো, এ থেকে বি পর্যন্ত, তাহলে ধরো বি বড়, তাহলে এ থেকে বি পর্যন্ত তুমি যদি যাও, এফ অফ এক্স তো হইলো, এফ অফ এক্স এর ভ্যালু এ থেকে বি পর্যন্ত ভ্যারি করবে। হ্যাঁ, এক্স এর ভ্যালু এফ এর, এই যে এফ অফ এক্স এ এক্স এর ভ্যালুর জায়গায় এ থেকে বি পর্যন্ত বসে, বা ডিএক্সটা কি বি মাইনাস এ বাই ইনফিনিটি, এটা পজিটিভ। বাট এই ক্ষেত্রে তুমি যদি লিমিটে ইন্টারচেঞ্জ করে দাও বি থেকে এ পর্যন্ত, তখন ডিএক্সটা কি হবে বলো তো? এ মাইনাস বি বাই এন, এইটা নেগেটিভ হয়ে যাবে। তো ওই নেগেটিভটাই বাইরে নিয়ে আসলাম, ওই নেগেটিভটাই বাইরে নিয়ে আসলাম। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, বুঝছো না? আবার রিক্যাপ লাগবে? বুঝছো? ঠিক আছে, বুঝছো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই তো? আচ্ছা, এখন আমরা আরো কিছু বেসিক জিনিসপত্র দেখতে হবে। তোমাকে একটা গ্রাফ দিয়ে বলবে এই গ্রাফটা এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে, আরেকটাও গ্রাফের ফাংশন দিয়ে বলবে এই ফাংশনটা এক্স অক্ষের সাথে, এই ফাংশনটা ওয়াই অক্ষের সাথে, বা একাধিক ফাংশন তারা নিজেদের মধ্যে কি ক্ষেত্রফল তৈরি করে। কাহিনী বুঝছো? ব্যাপারটা এরকম হবে, তোমাকে এরকম বলবে, বুঝো বুঝো, আমি জাস্ট এগুলো তোলার দরকার নেই। তোমাকে একটা ফাংশনের ইকুয়েশন দেওয়া থাকবে, বলবে এইটা এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত এক্স অক্ষের সাথে কি ক্ষেত্রফল তৈরি করে, বা এইটা ওয়াই ইকুয়ালস টু এ থেকে ওয়াই ইকুয়ালস টু বি পর্যন্ত ওয়াই অক্ষের সাথে কি ক্ষেত্রফল তৈরি করে সেটা আমাকে বের করে দেখাও। বুঝছো? কিংবা দুইটা ফাংশনের ইকুয়েশন দেওয়া আছে, এই দুইটা ফাংশন তাদের নিজেদের মধ্যের যে ক্ষেত্রফলটা সেটা আমাকে বের করে দেখাও। কিংবা একটা ফাংশন নিজেই আবদ্ধ, যেমন বৃত্ত উপবৃত্ত, বলবে এটার ইকুয়েশন দেওয়া আছে, এটার মধ্যের ক্ষেত্রফল কত। তাহলে কাহিনী বুঝছো কি কি হইতে পারে? আমরা আস্তে আস্তে যাব। একটা ফাংশন এক্স অক্ষের সাথে কি ক্ষেত্রফল তৈরি করে আমাকে বাইর করে দেখাও। একটা ফাংশন ওয়াই অক্ষের সাথে একটা লিমিট দেওয়া থাকবে, কি ক্ষেত্রফল বের করে দেখাও। একটা ফাংশনের নিজের মধ্যের ক্ষেত্রফলটুকু কত সেটাও বলতে পারে। দুইটা ফাংশনের মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল কত এটাও বলতে পারে। আমরা সবকিছু শিখবো আস্তে আস্তে, সবকিছু শিখবো আস্তে আস্তে। তার মানে তুমি বুঝতেছো, ক্ষেত্রফল বের করার আগে আমাদেরকে ফাংশনের গ্রাফটা কেমন সেটা আঁকা শিখতে হবে, তাই না? বলো, ক্ষেত্রফল বের করার আগে ফাংশনের গ্রাফটা কেমন সেটা আমাকে বের করা শিখতে হবে। বুঝছো? তো আমরা এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে যাব, এটা হচ্ছে কার্ভ স্কেচিং। মানে একটা ফাংশনের ইকুয়েশন দেওয়া আছে, বুঝছো? ধরো একটা ফাংশন y ইকুয়ালস টু f অফ x, এটার ইকুয়েশনটা দেওয়া আছে, সেখান থেকে আমাকে বলতে হবে এটার গ্রাফটা কেমন।
হ্যাঁ, সেখান থেকে বলতে হবে এটার গ্রাফটা কেমন। কি কি টাইপের ইকুয়েশন দেওয়া থাকতে পারে? প্রথমত স্ট্রেট লাইন, সরল রেখা। সরল রেখার ইকুয়েশন দেওয়া থাকলে আমি তার গ্রাফ আঁকতে পারি? বলো, ছেদক আকৃতিতে নিলেই তো হয়। সরল রেখার ইকুয়েশন দেওয়া থাকলে গ্রাফ আঁকতে পারি, এটা সবচেয়ে সহজ, এটা সবাই পারে। তারপর হচ্ছে বৃত্ত, তারপর কি বৃত্ত বা সার্কেল। বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকলে তার গ্রাফ আমরা সবাই পারি, তার গ্রাফ আমরা সবাই পারি। তারপর তারপর হচ্ছে কনিক। কনিকের মধ্যে আছে পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। পরাবৃত্ত, তারপর হচ্ছে উপবৃত্ত, ইলিপস, তারপর হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলা। এগুলার গ্রাফ না আমরা এখনো পারি না। আমরা পারি? আমরা কনিক তো পড়ি নেই, কনিক পড়লে না পারতাম, কিন্তু এগুলা পারা লাগবে এই চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, কনিক আমরা ডিটেলসে পড়বো, তবে এখানে জাস্ট একটু হালকার উপরে ঝাপসা পড়ে ফেলবো। 4 নম্বরে আছে হচ্ছে ত্রিকোণমিতিক যে গ্রাফগুলা, সাইন কজের গ্রাফগুলা, এগুলো আমরা সবাই পারি, তাই না? ত্রিকোণমিতিক যে গ্রাফগুলা, সাইন কজের গ্রাফ, এগুলো আমরা সবাই পারি। 5 নম্বরে হচ্ছে লগারিদম গ্রাফগুলা। আমরা বুঝছি, সবাই। 6 নম্বরে হচ্ছে মডুলাস ফাংশনের গ্রাফগুলা। 6 নম্বরে কি? মডুলাস ফাংশনের গ্রাফ। আচ্ছা, তো এই 6টা হচ্ছে বেসিক টাইপ। এই 6টা কি? বেসিক টাইপ। এখন এই 6টার বাইরে র্যান্ডম একটা ইকুয়েশন দিয়ে দিতে পারে, সেটা দেখেও তোমাকে গ্রাফ আঁকানো পারতে হবে। বুঝছো? ধরো তোমাকে এরকম একটা দিয়ে দিছে y = x³, এটার গ্রাফ কেমন? হ্যাঁ, বা এরকম দিয়ে দিল √x + √y = √a। এগুলো কিন্তু একটার মধ্যেও পড়ে না এই গ্রাফটা, এটার গ্রাফ কেমন? এগুলোও আঁকতে দিতে পারে। বুঝছো? তো এখন থেকে পুরো ব্যাপারটা তোমাদের কাছে একটু একটু কঠিন লাগবে। কেন? কারণ তুমি কনিক পড়ো নাই। কনিকটা পড়লে অনেক সহজ লাগতো, হ্যাঁ, বাট অসুবিধা নেই। তুমি যখন কনিক পড়ে পরবর্তীতে আবার দেখতে আসবে, ব্যাপারটা খুব সহজ লাগবে, ব্যাপারটা খুব সহজ লাগবে। আচ্ছা, সো এগুলার গ্রাফ আমরা খুব ইজিলি পারবো, ইকুয়েশন দেখে ঠাস করে গ্রাফ এঁকে ফেলতে পারবো। কিন্তু একটা আন্দাজে র্যান্ডম একটা ফাংশন দেওয়া থাকলে তার গ্রাফ আমরা কেমনে আঁকবো সেটা আমরা জানি না। বুঝছো? এগুলার প্রত্যেকের ফরম্যাট আছে, যেমন সরল রেখার ফরম্যাট দেওয়া থাকলে তুমি খুব ইজিলি আঁকতে পারো, বৃত্তের ফরম্যাট দেওয়া থাকলে, তাই না? বলো, বৃত্ত পড়ছো এই জন্য পারো, বৃত্তের ইকুয়েশন দিলে ঠাস করে তুমি কেন্দ্র ব্যাসার্ধ বাইর করে আঁকায় ফেলবা। কিন্তু এগুলো পড়ো না, এই জন্য এখন কঠিন লাগবে। পড়লে সহজ হয়ে যাবে, অসুবিধা নেই, আমি শিখিয়ে দিব। কিন্তু এগুলার বাইরে আন্দাজে একটা গ্রাফ দিয়ে দিচ্ছে, যেটা অ্যাডমিশন টেস্টে করে, বোর্ডে করে না। তখন কি করবা, কেমনে করবা, এটা আমি তোমাকে শিখাবো এখন। এটা শিখাবো। তো এটা জানতে হলে কিছু টুল সম্পর্কে আইডিয়া রাখতে হয়। এগুলো ম্যাথামেটিক্সের খুবই ফান্ডামেন্টাল জিনিস, ম্যাথামেটিক্সের খুবই খুবই ফান্ডামেন্টাল জিনিস। আমরা প্রথমে দেখব একটা গ্রাফ কখন y অক্ষের সাথে x অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। একটা গ্রাফ, একটা ফাংশনের গ্রাফ কখন x অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। তুমি যদি একটা ফাংশনে y এর জায়গায় -y বসাও, কি করলা? y এর জায়গায় -y বসাইছো এবং ফাংশনটার কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, y² = x, এটা একটা ফাংশন। তুমি খেয়াল করো তো, y এর জায়গায় যদি -y বসাও তাহলে এটার কি কোনো পরিবর্তন হইল?
এটার কি কোনো পরিবর্তন হইল না। তার মানে কোটি যখন 5 আর কোটি যখন -5, কোটি যখন 5 বা কোটি যখন 2 আর কোটি যখন -2, ভুজ সেম। তার মানে আমাদের সেই ফাংশনটার গ্রাফ এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, সেই ফাংশনটার গ্রাফ এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। তুমি কি ক্লিয়ার? তুমি কি ক্লিয়ার? এটা ডেসমস থেকেই কাইটা আনছি। তুমি কি ক্লিয়ার? কেন সেটাও ক্লিয়ার না? কারণ ওয়াই এর জায়গায় -y, অর্থাৎ কোটি যখন 5 আর -5, ভুজ তো সেম। কোটি যখন এইটা আর এইটা, ভুজ তো সেম। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হবেই। ব্যাপারটা খুব সহজ। ওয়াই এর জায়গায় যদি -y বসাও, ওয়াই এর জায়গায় যদি -y বসাও এবং ফাংশনের ইকুয়েশনে কোনো চেঞ্জ না হয়, খেয়াল করো, এই হচ্ছে আমাদের ইনিশিয়াল প্রথম যেই সমীকরণটা। এখন তুমি ওয়াই এর জায়গায় -y বসালে যে ইকুয়েশনটা আসে সেটাও কি এরকমই না? সেটাও কি এরকমই থাকতেছে? কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ আছে না। যদি এরকম হয় তাহলে ফাংশনের গ্রাফটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। প্রতিসম মানে কি? মানুষ দ্বি প্রতিসম প্রাণী, এই পাশ আর এই পাশ সেম, বুঝছো? স্টারফিশ ওরিও প্রতিসম, পঞ্চ ওরিও প্রতিসম, এরকম না? এই যে প্রতিসম মানে এটাকে তুমি যদি আয়না চিন্তা করো, আয়না চিন্তা করো, এক্স অক্ষকে যদি আয়না চিন্তা করো, এই পাশ আর এই পাশ সেম, এই পাশ আর এই পাশ সেম। বুঝলাম? সবাই 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 আমাকে বলো, তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষ যে রেখাটা আছে, এই যে এইটার সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ এইটাকে তুমি যদি আয়না চিন্তা করো, এই পাশ আর এই পাশ কি প্রতিসম। বুঝতে পারছো? তুমি যদি এক্স এর জায়গায় -x বসাও এবং ফাংশনটার কোনো পরিবর্তন না হয়, এবং ফাংশনটার কোনো মানে সমীকরণটার কোনো পরিবর্তন না হয়, x এর জায়গায় -x বসাইছো, সমীকরণের কোনো পরিবর্তন হয় নাই, তবে সেটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। বুঝছো? যেমন x² = y। তুমি যদি x এর জায়গায় -x বসাও, কোনো পরিবর্তন হবে? বলো, আমাদের ইকুয়েশনটায় কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। হবে? না। তাহলে ব্যাপারটা বুঝছো? ভুজ যখন 1 তখন কোটি যা, ভুজ যখন -1 তখনও কোটি সেম। তাহলে ব্যাপারটা এরকম না? ওয়াই অক্ষের সাপেক্ষে এ পাশে যা, এ পাশেও তা, এ পাশে যা, এ পাশেও তা। তাহলে আমি বলতে পারি ওয়াই অক্ষের রেসপেক্টে প্রতিসম। অর্থাৎ কোন একটা ফাংশনের ইকুয়েশনে তুমি যদি x এর জায়গায় -x বসাও এবং কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে সেটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। দুইটা ক্লিয়ার? এখন আমাকে বলো তো, বৃত্ত কার সাপেক্ষে প্রতিসম? ধরো একটা বৃত্ত আমি দিলাম, x² + y² = 4। বলো তো এই বৃত্তটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম? তুমি যদি x এর জায়গায় -x বসাও, কোনো পরিবর্তন হবে না। তুমি যদি y এর জায়গায় -y বসাও, কোনো পরিবর্তন হবে না, তাই না? x এর জায়গায় তুমি যদি -x বসাও, কোনো পরিবর্তন আছে না। y এর জায়গায় যদি -y বসাও, কোনো পরিবর্তন আছে না। তাহলে এই বৃত্তটা আসলে দুইটা অক্ষের সাপেক্ষেই কি প্রতিসম, তাই না? উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। ব্যাপারটা মজার না? ব্যাপারটা মজার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা খুবই স্পেশাল অক্ষ y = x লাইন, হ্যাঁ y = x লাইন, y = x লাইনটা কোনটা জানো? এটা খুবই স্পেশাল একটা লাইন, y = x লাইন। y = x লাইনটা হচ্ছে এইটা।
বুঝছো? এইভাবে না দিয়ে একটু ডটেড দিয়ে দেখাই। y ইকুয়ালস টু এক্স লাইনটা হচ্ছে এটা। এটার সাপেক্ষে কোন একটা গ্রাফ কখন পরিবর্তন মানে প্রতিসম হবে? যদি এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ করো। তোমরা সরল রেখা চ্যাপ্টারে পড়ে আসছো এরকম যে এটার রেসপেক্টে প্রতিবিম্ব বাইর করছো। সবাই একটু মনে করে দেখো তো, তোমরা কি সরল রেখা চ্যাপ্টারে প্রতিবিম্ব বাইর করছিলা? বলো। একটা জিনিস আর তার প্রতিবিম্ব যদি সেম হয় তাহলে তো সেটা প্রতিসম। তুমি দর্পণ চিন্তা করলে আমার এই পাশের প্রতিবিম্ব আর ওই পাশের প্রতিবিম্ব সেম, তাহলে প্রতিসম, তাই না? কি করতা তুমি যখন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বাইর করতা, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাইতা না? যদি চেঞ্জ না হয় তাইলেই তো প্রতিসম। ওয়াই অক্ষের রেসপেক্টে তুমি যখন প্রতিবিম্ব বাইর করতা, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইতা, যদি চেঞ্জ না হয় তাইলেই তো প্রতিসম। এটার রেসপেক্টে যখন প্রতিবিম্ব বাইর করতা, মনে আছে কি করতা? তুমি এক্স এর জায়গায় বসাইতা ওয়াই, ওয়াই এর জায়গায় বসাইতা এক্স, এক্স এর জায়গায় বসাইতা ওয়াই, ওয়াই এর জায়গায় বসাইতা এক্স। যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা এই অক্ষ y ইকুয়ালস টু x এটার রেসপেক্টে প্রতিসম, তাই না? বলো এক্সাম্পল কি? তোমরা নিশ্চয়ই বয়েলের সূত্রের কার্ভ দেখে আসছো। ধরো xy ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ধ্রুবক 1, মনে আছে? এই যে এটার গ্রাফ কিন্তু বয়েলের সূত্রের গ্রাফ, নিশ্চয়ই মনে আছে, এটার রেসপেক্টে প্রতিসম, তাই না? বুঝছো বুঝছো? y ইকুয়ালস টু x লাইনটা কি? মূল বিন্দুগামী একটা লাইন যার ঢাল হচ্ছে 1, অর্থাৎ এদিকে এদিকে। ঠিক এভাবে সে কি দুইটা ভাগ করে ফেলবে। ক্লিয়ার? সেম ভাবে এইটাও বৃত্তও কিন্তু এই রেখার সাপেক্ষে প্রতিসম। ভাই এগুলা কেন শিখতেছি? এগুলা শিখতেছি তুমি একটা ইকুয়েশন, একটা অজানা ইকুয়েশন দিয়ে দিছে। ধরো তুমি বৃত্তের গ্রাফ জানো, হাবিজাবি গ্রাফ জানো, একটা অজানা ইকুয়েশন দিয়ে দিলে ওর গ্রাফটা কেমন হইতে পারে সেটা তোমাকে জানতে হবে, সেটা তোমাকে জানতে হবে। সেটাই আমি এখানে বুঝাচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই আমরা বুঝলাম? বলো আমরা সবাই কি বুঝলাম? এগুলা কনিক চ্যাপ্টারেও আছে। কনিক চ্যাপ্টারের 50% এখানেই। আচ্ছা, এবার মূলবিন্দুর রেসপেক্টে প্রতিসম। মূলবিন্দুর রেসপেক্টে প্রতিসম। মূলবিন্দুর রেসপেক্টে প্রতিসম তখনই হবে যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স এবং ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাও এবং ইকুয়েশনটার কোনো পরিবর্তন না হয়। ফর এক্সাম্পল, এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলো তো? 1,1। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -1,-1। ভুজকটি দুইটাই নেগেটিভ করছো। দেখো এটা কিন্তু মূল বিন্দুর রেসপেক্টে প্রতিসম। তুমি যদি খেয়াল করো বিন্দুর সাপেক্ষে প্রতিসম, তাই না? উপরে নিচে। কাহিনী বুঝছো? তুমি যে কোনো দুইটা অনুরূপ বিন্দু নাও, এই দুইটা যদি যোগ করো দেখবা সেটা মূল বিন্দুতে যাইতেছে এবং মূল বিন্দু হবে মধ্যবিন্দু। বুঝছো? বুঝছো কথাটা? বুঝছো? এটা আর এটা কি প্রতিবিম্ব মূল বিন্দুর রেসপেক্টে। হ্যাঁ, তুমি এই দুইটা যোগ করলে দেখবা সেটা মূল বিন্দু দিয়েছে এবং মূল বিন্দু কি? মূল বিন্দু কি? মধ্যবিন্দু। সো মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম হবে যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স এবং ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাও, কোনো পরিবর্তন না হয়। কি হয়? কোনো পরিবর্তন না হয়। আমরা কি কিছুটা বুঝতে পারছি? আমরা কি কিছুটা বুঝতে পারছি? এখানে কিন্তু অনেক ভাস্ট কনসেপ্ট। ফাংশন ও ফাংশনের লেখচিত্র, কনিক, বৃত্ত, সরলরেখা সবগুলা চ্যাপ্টার একসাথে আসছে। এক্সাম্পল হচ্ছে y ইকুয়ালস টু এক্স কিউব। y ইকুয়ালস টু এক্স কিউব। y ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফটাই এইটা। তুমি যদি y এর জায়গায় মাইনাস ওয়াই বসাও এবং এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, কি পরিবর্তন আসতেছে? দুই জায়গায় মাইনাস হবে। মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে y ইকুয়ালস টু এক্স কিউব। মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে কি? y ইকুয়ালস টু এক্স কিউব। ঠিক আছে? আমরা সবাই কি বুঝলাম? বলো। না বুঝলে
প্যারা নিও না, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, স্কিপ করে যাও, পরে বুঝতে পারবা, চিন্তা নেই, ঠিক আছে? ওকে, পরে বুঝতে পারবা, কোনো চিন্তা নেই। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস শিখবো, এটাকে বলা হয় গ্রাফ শিফটিং। কি বলা হয় বলো সবাই? গ্রাফ শিফটিং। আমি বুঝছো তো, আমরা গ্রাফ শিফট করব। বাসা শিফট করো না তোমরা, তোমরা গ্রাফ শিফট করব। আমরা একটু দেখি, ধরো আমাদের কাছে একটা গ্রাফ আছে y ইকুয়ালস টু এফ অফ এক্স, এই আকৃতির, বা তুমি সহজভাবে চিন্তা করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। যেহেতু তোমরা বৃত্তই পড়ছো, তোমরা কনিক পড়লে আমি কনিকের এক্সাম্পল দিতাম, তোমরা কনিক পড়লে আমরা কনিকের এক্সাম্পল দিতাম, বাট আপাতত আমরা বৃত্তর কথাই বলি। বৃত্ত, সুন্দর গোলুমোলু একটা কার্ভ, এই একটা বৃত্ত, বলো তাই না? আচ্ছা, এবার আমাকে বলো তো, এই ফাংশনটায় আমি যদি এক্স এর জায়গায় এক্স মাইনাস 4 বসাই, বা এক্স এর জায়গায় এক্স মাইনাস এ বসাই, এক্স এর জায়গায় এক্স মাইনাস এ বসাই, অর্থাৎ y ইকুয়ালস টু এফ অফ এক্স মাইনাস এ, বা তুমি যদি এখানে চিন্তা করো এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, কি কাহিনী হবে? কি কাহিনী হবে বলো, কি কাহিনী হবে? আমাদের যে গ্রাফটা, সেটা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এ ঘর ডানে সরে যাবে না? আমাকে বলো, এক্স অক্ষ বরাবর এ ঘর ডানে সরে যাবে। এর ভ্যালু পজিটিভ হইলে ডানে সরবে, নেগেটিভ হইলে বামে সরবে। তুমি কি কথাটা বুঝছো? তুমি কি কথাটা বুঝছো? যদি এখান থেকে বোঝা যাচ্ছে কেন্দ্র কিন্তু a, 0, আর কিছু চেঞ্জ হয় নাই, তাহলে কেন্দ্র a, 0, তাহলে সবগুলা বিন্দু এ ঘর ডানে সরে গেছে না? বলো বলো, তোমরা কি বুঝছো? তাহলে কোন একটা ফাংশনে এক্স এর জায়গায় তুমি যদি এক্স মাইনাস এ বসাও, তাহলে ওই ফাংশনটা এক্স অক্ষ বরাবর এ ঘর ডানে সরে যাবে। এ ভ্যালু পজিটিভ হলে ডাইনে সরবে, নেগেটিভ হলে বামে সরবে। পজিটিভ হলে ডানে সরবে, নেগেটিভ হলে কি? নেগেটিভ হলে কি? বামে সরবে। আমরা কি ক্লিয়ার? আমাকে বলো তো, আমরা কি ক্লিয়ার? বুঝছো এখন কেন সরতেছে? কাহিনী হচ্ছে, যদি এক্স মাইনাস এ বসাও, এক্স এর ভ্যালু এক্স মাইনাস, এক্স এর জায়গায় এক্স মাইনাস এ বসাও, দেখো এখানে এক্স এর মান 0 বসাইলেই 0 পাইতা, তাই না? এখানে এক্স এর মান 0 বসাইলেই 0 পাইতা। এখানে এক্স এর মান 0 পাওয়ার জন্য দেখো ভেতরে, এই যে বুঝছো বুঝছো, ফাংশনের ভিতরে 0 পাইতা কখন? এক্স এর মান 0 বসাইলেই 0 পাইতা। বলো, ফাংশনের ভেতরে 0 পাইতা কখন? এক্স এর মান 0 বসাইলি। এখানে ফাংশনের ভেতরে তুমি 0 পাবা কখন? যদি এক্স এর মান এ বসাও, যদি এক্স এর মান এ বসাও। এই কথাটা বুঝছো? আবার একটু ডিপে যাই আমরা। ফাংশনের ভিতরে 0 পাবা কখন? এক্স এর মান 0 বসাইলেই। ফাংশনের ভেতরে 0 পাবা কখন? 0 বসাইলে, 0 বসাইলে তো মাইনাসে পাবা। এ বসাইলে তাহলে তুমি ফাংশনের ভেতরে 0 দিতে পারবে। তার মানে 0 যেই ভূমিকাটা রাখতো আগে, এবার এ রাখতেছে, তাহলে এক্স বরাবর, ভুজ বরাবর কি এ ঘর ডানে সরে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? 0 এর ক্ষেত্রে আমি আগে যে আউটপুটটা পাইতাম, এবার এতে গিয়ে আমি সেই আউটপুটটা পাবো। 0 আমি যে আউটপুটটা পাইতাম সেটা এতে গিয়ে পাবো। একে আমি যে আউটপুটটা পাইতাম সেটা আমি a প্লাস একে গিয়ে পাবো। তাহলে পুরা ফাংশনটা এ ঘর ডানে সরবে। এ পজিটিভ হলে ডানে, নেগেটিভ হলে বামে। ক্লিয়ার? ডেসমোজে নিজেরা দেখবা। ডেসমোজে দেখা সহজ, হাতে আঁকায় দেখানো কঠিন। আমি তোমাদের হাতে আঁকাই দেখাইতেছি, ডেসমোজে নিজেরা করে নিবা। তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো তো। এখানে এত নেগেটিভ না, ধরো এরকম এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, ঠিক আছে? এখন যদি এক্স প্লাস 2 দিতা,
এইবার এ নেগেটিভ, এক্স মাইনাস, এই যে এই আকৃতি, তুমি যদি এই আকৃতিতে যাও এর ভ্যালু -2 না? এখানে যদি তুলনা করো তো এর ভ্যালু 2। এবার তুলনা করো, বলো তো এর ভ্যালু কত? -2। বুঝছো? তোমরা বৃত্তের গ্রাফ দেখছো না? তখন এই যে এখানে আসবে -2, 0। কিছুটা ক্লিয়ার? আচ্ছা, এক্স অক্ষ বরাবর শিফটিং তো দেখলাম, এবার চলো ওয়াই অক্ষ বরাবর দেখি। x = f of y। তুমি যদি y এর জায়গায় y + a বসাও, তুমি যদি সরি y এর জায়গায় y মাইনাস ধরো a বসাইলা, তাইলে কি কাহিনী হবে বলো তো? কি কাহিনী হবে আমাকে বলো, আনুমানিক বলো। y অক্ষ বরাবর a ঘর উপরে চলে যাবে। a যদি পজিটিভ হয় তাহলে তো আসলেও উপরে, a যদি নেগেটিভ হয় তাহলে নিচে। তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো, a পজিটিভ হলে সে আসলেও উপরে, a পজিটিভ হলে আসলেও উপরে, a নেগেটিভ হলে নিচে, a নেগেটিভ হলে নিচে। ক্লিয়ার? হ্যাঁ, সব বুঝতেছি, ভুলে যাও, কোনো অসুবিধা নেই, এখানে তোমার ভুলে যাওয়ার স্বাধীনতা আছে। কোনো অসুবিধা নেই। আমরা যখন কনিক পড়বো তখন এটা আবার পড়াবো। তোমাদের ফাংশন চ্যাপ্টারের একটা ক্লাস বাকি, ওটাতেও আবার পড়াবো। আরো 2বার পড়াইলে না ভুইলা থাকবা কেমনে? মানে ভুইলা থাকবা কেমনে? আচ্ছা, সবাই কি বুঝছি এই কনসেপ্টগুলা? আমি 30 সেকেন্ড একটা ব্রেক দিচ্ছি, না 30 সেকেন্ড ব্রেক পরে যাচ্ছি, 1 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। সবাই একটু রিক্যাপ করে নাও, কি কি পড়াইছি একটু মাথায় নাও। হ্যাঁ, জাস্ট 1 মিনিটের একটা ব্রেক। ওকে?
আহা, সাউন্ড নাই, এখন আসতেছে। আচ্ছা, আমি যা যা পড়াইছি দেখে বুঝতে পারছো এগুলা কিন্তু সাউন্ড লাগবে না। ধরো এই যে এই দুইটার কি সাউন্ড লাগবে বলো? আমরা এখন, আচ্ছা এতটুকু সবাই বুঝছো, এতটুকু সবাই বুঝছো, ঠিক আছে, এতটুকু সবাই বুঝছো। এখন আমরা আমাদের কিছু পরিচিত গ্রাফ, কিছু পরিচিত ইকুয়েশন, তাদের গ্রাফ দেখব, ঠিক আছে, যেগুলো তোমাদের সামনে লাগবে। কিছু পরিচিত গ্রাফ, ওগুলার ইকুয়েশন আমরা দেখব। তো এই ব্যাপারগুলো আসলে লাগতো না, কিন্তু তোমরা যেহেতু কনিক পড়ো নাই, এজন্য আমি দেখায় দিচ্ছি, এজন্য আমরা দেখায় দিচ্ছি, ঠিক আছে, এজন্য আমরা কি দেখায় দিচ্ছি। ওকে সবাই, ঠিক আছে। আচ্ছা, প্রথমত এটা তো একটা সরল রেখা, এটা বৃত্ত গেল। এখন আমি কি করলাম, দেখো এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা, এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার করলাম। তাহলে বলো তো এই গ্রাফটাতেই তুমি এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা বসাইছো, এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা বসাইছো, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা বসাইছো, তাহলে এক্স অক্ষ বরাবর আলফা ঘর ডানে, ওয়াই অক্ষ বরাবর বিটা ঘর উপরে। মূল বিন্দুতে ছিল এক্স অক্ষ বরাবর আলফা ঘর ডানে, ওয়াই অক্ষ বরাবর বিটা ঘর উপরে, তাহলে এই বিন্দুতে যাবে, তাহলে এই বিন্দুতে যাবে। আমরা কি বুঝলাম সবাই? এফবি তে এখনো আসে নাই সাউন্ড, কি বলে? আসছে আসছে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা তারপরেরটাই যাই। এবার হচ্ছে উপবৃত্ত, বুঝছো? এটা তোমরা পড়ো নাই, মনোযোগ মনোযোগ মনোযোগ, সবাই মনোযোগ, এদিকে 3 নাম্বারটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখতে অনেকটা বৃত্তের মতো, তাই না? বলো, দেখতে অনেকটা বৃত্তের মতো। হ্যাঁ, বৃত্তের মতো। এটা একটা উপবৃত্ত যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। এটা দেখতে এরকম, এই যে একটা ডিমের মতো, বুঝছো? একটা ডিমের মতো, যেখানে এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ আর এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে বি, এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ, এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে এই বিন্দুটা কত হবে বলো তো? a, 0, এই বিন্দুটা হবে 0, বি। বুঝছো বুঝছো বুঝছো? এটা তোমরা পড়ো নাই, এটা পড়বা। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটা এ, এটা বি, একটা ডিমের মতো। এ আর বি যদি সমান হয় তাহলে এটা বৃত্ত হয়ে যাবে না? বলো, এ আর বি যদি সমান হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি এর ভ্যালু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1, এ স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। আচ্ছা, এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এই চ্যাপটা হবে এক্স অক্ষ বরাবর। এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এই চ্যাপটা হবে এক্স অক্ষ বরাবর। এখন বলো তো, বি যদি এর থেকে বড় হইতো তাহলে ডিমটা কি খাড়া ডিম হয়ে যেত না? বি বড়, বি বড়। আচ্ছা ঠিক আছে, এবার বলো এই ইকুয়েশনে আমি এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে কি কাহিনী হবে? তাহলে কি কাহিনী হবে আমাকে বলো তো, তাহলে কি কাহিনী হবে? আমাদের এই জিনিসটাই এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আলফা ঘর ডাইনে, এক্স অক্ষ বরাবর আলফা ঘর ডাইনে, ওয়াই অক্ষ বরাবর বিটা ঘর উপরে উঠে যাবে, তাই না? তার মানে ওই যে কেন্দ্র, যে কেন্দ্রের কথা বলতেছিলাম, সেটা কই চলে যাবে? আলফা কমা বিটাতে। কেন্দ্রটা কই চলে যাবে? আলফা কমা বিটাতে। ক্লিয়ার? ক্লিয়ার? বলো সবাই, সবাই তোমরা কি বুঝতে পারতেছো? ঠিক আছে, আমরা তার পরেরটাই যাই, আমরা তার পরেরটাই যাই। হ্যাঁ, তারপরটা হচ্ছে ওয়াই স্কোয়ার
ইকুয়ালস টু এক্স। এইটা একটা উপবৃত্ত, যেই উপবৃত্তটার জাস্ট একটু একটু মুখস্থ রাখবা, শিখবা পরে আমরা যখন কনিক শিখব। যেই উপবৃত্তটার, দেখো তো এটা কি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম না? এটা হবে এইরকম একটা উপবৃত্ত, পরাবৃত্ত। এটা হবে কি এইরকম একটা পরাবৃত্ত, বুঝতে পারছো? এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম এইরকম একটা পরাবৃত্ত। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? আমাকে বলো তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যদি এরকম করি তাহলে আমাকে বলতে পারবা কি কাহিনী হবে? y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস 2। এইটার ইকুয়েশন কেমন হবে দেখি, এইটার ইকুয়েশন কেমন হবে আমাকে বলো দেখি। না, এইটার গ্রাফটা কেমন হবে? ইকুয়েশন তো না, এইটার গ্রাফটা কেমন হবে তোমরা আমাকে সবাই একটু বলো দেখি। এইটার গ্রাফটা কেমন হবে? তুমি y এর জায়গায় y মাইনাস 3 বসাইছো, তাহলে y অক্ষ বরাবর 2 ঘর উপরে উঠবে। বলো বলো, y অক্ষ বরাবর কি 2 ঘর উপরে উঠবে? y অক্ষ বরাবর তুমি যদি 2 ঘর না 3 ঘর উপরে উঠাবা, y অক্ষ বরাবর কি 3 ঘর উপরে উঠাইছো? আচ্ছা, x এর জায়গায় কত? x মাইনাস মাইনাস 2 বসাইছো। বলো, x এর জায়গায় কি বসাইছো? x মাইনাস মাইনাস 2 না, প্লাস 2 না কিন্তু, x মাইনাস মাইনাস 2। তাহলে x অক্ষ বরাবর 2 ঘর কই যাবে? বামে যাবে। 2 ঘর কই যাবে? বামে যাবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে যাবে বলো তো? এটাকে বলে শীর্ষ, বুঝছো? এটাকে বলে শীর্ষ, ছিল 0 0 তে। তাহলে কই চলে গেল আমাকে বলো? -2,3 তে। তুমি কি বুঝছো? বুঝলে? আচ্ছা, তুমি কনিকে শিখে গেছো, তুমি কনিকে শিখে ফেলছো। বুঝছো? ম্যাজিক না? ইজি। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি y এর জায়গায় -y বসাই তাহলে তো কোনো পরিবর্তন হবে না, তাই না? আমি যদি y এর জায়গায় -y বসাই তাহলে তো কোনো পরিবর্তন হবে না। আমি কি করলাম? x এর জায়গায় -x বসাই দিলাম, তাহলে কি হবে? x এর জায়গায় -x বসাই দিলাম, তাহলে কি হবে? বলো 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 বলো। এই গ্রাফটা y অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে, তাই না? এই গ্রাফটা y অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে, তাই তো? আমাকে বলো, এই গ্রাফটা y অক্ষের রেসপেক্টে যে প্রতিবিম্ব নেয় না, প্রতিবিম্ব নেয় না, সেটা হয়ে যাবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? বুঝে ফেলতেছি, তাই না? আমরা সবাই বুঝে ফেলতেছি, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আমরা 4 নম্বরে যাই। y ইকুয়ালস টু এক্স কিউব, এই গ্রাফটা তো আমরা দেখছি। সেটা হচ্ছে এরকম, মূলবিন্দুর রেসপেক্টে প্রতিসম। বুঝছো? মূলবিন্দুর রেসপেক্টে প্রতিসম। আমাদের y ইকুয়ালস টু এক্স কিউব। এটা কার গ্রাফ? এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স কিউব। এখন এটার সাথে যদি বিভিন্ন কারসাজি করে তুমি পারবা। x এর জায়গায় x মাইনাস 2, y এর জায়গায় y মাইনাস, যা বসা পারবো। শিফটিং আমি করতে পারবো, শিফটিং আমি করতে পারবো, শিফটিং আমি করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে xy ইকুয়ালস টু একটা ধ্রুবক। xy ইকুয়ালস টু একটা ধ্রুবক। এটা ডিপেন্ড করে যে আমাদের ধ্রুবকটা কি পজিটিভ নাকি নেগেটিভ। বুঝছো? x আর y এর গুণফল একটা ধ্রুবক, চিন্তা করো ধ্রুবকটা পজিটিভ, ধরো 4, তাহলে গ্রাফটা হবে কিরকম জানো? ওই যে বয়েলের সূত্রের গ্রাফ না, সেটার মতো। PV ইকুয়ালস টু K। তো প্রথম চতুর্ভাগে ভুজ আর কোটি গুণ করলে পজিটিভ হয়, আবার আমাদের তৃতীয় চতুর্ভাগে সেখানে কিন্তু ভুজ কোটি দুইটাই নেগেটিভ, তাই না? এখানেও কিন্তু গুণ করলে কি পজিটিভ আসবে। বুঝছো 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 বুঝছো? xy ইকুয়ালস টু 4, এখানে যেমন হবে এখানেও তেমন হবে। তোমরা কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? বয়েলের সূত্রে জাস্ট উপরের পার্টটা দেখছো, কারণ চাপ তো নেগেটিভ হয় না, আয়তনও নেগেটিভ হয় না।
এটা নেগেটিভ হলে কিন্তু নিচেও চলে আসে। আর যদি গুণফলটা ধরো 4 না হয়ে -4 দিতাম, তাহলে এই চতুর্ভাগেও আসতো, এই চতুর্ভাগেও আসতো, তাই না? এখানেও আসতো, এখানেও আসতো। ক্লিয়ার? সবাই 4, 5, 6। আমরা 6 নম্বরে যাচ্ছি। 6 নাম্বার হচ্ছে এক্সপোনেনশিয়াল y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x বা a টু দি পাওয়ার x। হ্যাঁ, যেখানে a এর ভ্যালু যে কোনো ধ্রুবক হইতে পারে। এগুলার গ্রাফটা এরকম এক্সপোনেনশিয়ালি গ্রো করে, তাই না? এক্সপোনেনশিয়াল গ্রাফ কখনো নেগেটিভ হয় না। x এর ভ্যালু তুমি যাই বসাও, নেগেটিভ ইনফিনিটি বসালে সেটা কি 0 হবে, নেগেটিভ ইনফিনিটি বসালে সেটা কি 0 হবে। বুঝছো? বুঝতে পারছো? এরপর হচ্ছে log x, log a বেজ x বা ln x। ওই গ্রাফগুলো হবে, এগুলো মনে রাখার খুব মজার একটা টেকনিক আছে, আমরা দেখবো না। এইরকম এইরকম, ঠিক আছে? যেখানে x এর ভ্যালু 1 হইলে কি 0 হয়, তাই তো? log a বেজ 1 0 না? ঠিক আছে, সবাই জাস্ট একটু তাকায় থাকো তাইলেই হবে, একটু তাকায় থাকো তাইলেই হবে। আমরা এগুলা ফাংশন চ্যাপ্টারে খুব ভালো করে পড়বো, খুব ভালো করে পড়বো। আচ্ছা, লাস্ট এটাও খুব পপুলার আসে। এটা কয় নাম্বার? ধরো 8 নাম্বার। রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট এ। তুমি যদি খেয়াল করো এখানে এক্স ওয়াই কোনোটার ভ্যালুই নেগেটিভ হবে না, তাই না? একটু দেখে আমাকে বলো, এক্স ওয়াই কোনোটার ভ্যালু নেগেটিভ হবে না? তাহলে এটা প্রথম চতুর্ভাগে। হ্যাঁ, এক্স ওয়াই কোনোটার ভ্যালু নেগেটিভ না, তাহলে এটা প্রথম চতুর্ভাগে। আচ্ছা, এটা কি ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে প্রতিসম না? বলো, এটা কি যে ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে প্রতিসম না? আমাকে বলো। আচ্ছা, এবার এক্স এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালু কত? a। তাহলে এটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? বলো, এক্স অক্ষকে a, 0, ওয়াই অক্ষকে 0, a বিন্দুতে ছেদ করে না? বলো, এক্স অক্ষকে a, 0, ওয়াই অক্ষকে 0, a বিন্দুতে ছেদ করে। আরেকটা জিনিস বুঝো, যখন এক্স এর ভ্যালু বেশি a, তখন a এর ওয়াই এর ভ্যালু 0। এক্স এর ভ্যালু যখন a, ওয়াই এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু আস্তে আস্তে বাড়াবা, ওয়াই এর ভ্যালু আস্তে আস্তে কমবে। এক্স এর ভ্যালু কমাবা, ওয়াই এর ভ্যালু আস্তে আস্তে বাড়বে। এই গ্রাফটা হবে অনেকটা এরকম। সো এই কয়টা গ্রাফের মধ্যেই ইনশাল্লাহ আসবে। তোমাদের কাছে হয়তো অনেক কঠিন লাগছে সবকিছু, ব্যাপার না। তুমি ইন্টিগ্রেশন পড়তে এসে ফাংশন চ্যাপ্টার, কনিক চ্যাপ্টারও পড়ে ফেলছো অনেকটা। ঠিক আছে, বলো, আমরা সবাই বুঝলাম? আমরা সবাই কি বুঝলাম? লাস্টেরটা রিক্যাপ দেখো, এটা কি y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে প্রতিসম? এটা কি y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে প্রতিসম? এটা হ্যাঁ, x আর y ইন্টারচেঞ্জ করলে কি কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এবার দেখি, দেখো x y কোনোটাই নেগেটিভ হবে না, দুটেই পজিটিভ, তাহলে এটা কি অবশ্যই প্রথম চতুর্ভাগে থাকবে। এবার দেখি প্রথম চতুর্ভাগে যেহেতু আছে, x অক্ষ আর y অক্ষ কোন বিন্দুতে ছেদ করে? x এর ভ্যালু যখন 0 তখন রুট y ইকুয়ালস টু রুট a, তাহলে y এর ভ্যালু a, তাহলে x অক্ষকে y অক্ষকে 0, a বিন্দুতে ছেদ করে। y এর ভ্যালু যখন 0 তখন x এর ভ্যালু a, তাহলে x অক্ষকে a, 0 বিন্দুতে ছেদ করে। x এর ভ্যালু আস্তে আস্তে বাড়বে, y এর ভ্যালু আস্তে আস্তে কমবে, ব্যাপারটা এরকম হবে। ঠিক আছে, বুঝলাম সবাই? আচ্ছা, এখন ইন্টিগ্রেশন বের করার আমরা দুইটা ফর্মুলা শিখছিলাম। দেখো, আমি এতক্ষণ যা পড়াইছি কোনোটাই কিন্তু সরাসরি বোর্ডে আসবে না, ইন্টিগ্রেশন থেকে সরাসরি আসবে না, ফাংশন থেকে আসতে পারে, কিন্তু যা যা পড়াইছি এগুলা সরাসরি বোর্ড পরীক্ষায় আসবে না। বুঝছো? কি আসবে দেখাচ্ছি, এই ছিল আমাদের দুইটা ফর্মুলা, এই ফর্মুলাটা কি ছিল? x ইকুয়ালস টু a থেকে x ইকুয়ালস টু b পর্যন্ত f অফ x ফাংশনটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে তার মান, তাই না?
x ইকুয়ালস টু a থেকে x ইকুয়ালস টু b পর্যন্ত এই ফাংশনটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে তার মান। y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b পর্যন্ত x ইকুয়ালস টু f অফ y ফাংশনটা y অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে সেটা ছিল এইটা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এত ফর্মুলা শিখতে একটা অঙ্ক তো কইরা যাব, একটাও না অঙ্ক করলে কেমনে কি, তাই না? যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এইটার প্রথম স্টেপ হচ্ছে চিত্র আঁকানো। ফার্স্ট স্টেপ, স্টেপ 1, ড্র ফিগার। এটার প্রথম স্টেপ কি? চিত্র আঁকানো। সেকেন্ড স্টেপ হচ্ছে তোমাকে, দেখো তুমি যে ক্ষেত্রফল বাইর করছো সেটা হয় x অক্ষের সাথে না হয় y অক্ষের সাথে, তাই তো? তোমার যে ক্ষেত্রফল বের করার ফর্মুলা সেটা হয় x অক্ষের সাথে না হলে y অক্ষের সাথে। তো তোমাকে চুজ করতে হবে তুমি কোন অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটা বের করবা। চুজ x অর y অ্যাক্সিস। তুমি কোন অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করতে চাও। মাঝে মাঝে কোশ্চেনে বলেই দিবে x অক্ষের সাথে করো, y অক্ষের সাথে করো, আর মাঝে মাঝে বলে দেয় না, তখন তোমাকে চুজ করতে হবে। আমরা দেখবো আস্তে 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 আস্তে। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন করার জন্য তো একটা লিমিট দরকার। 3 নাম্বার স্টেপ হচ্ছে তুমি কই থেকে কই পর্যন্ত লিমিট করবা, ইন্টিগ্রেশন করবা, সেই লিমিটটা বের করা। বুঝছো? কোথা থেকে কোন পর্যন্ত ইন্টিগ্রেশনটা করবা। x অক্ষের রেসপেক্টে করলে x এর লিমিট, y অক্ষের রেসপেক্টে করলে y এর লিমিট। 4 নাম্বার স্টেপ হচ্ছে ইন্টিগ্রেশনটা করে দেওয়া। ইন্টিগ্রেট। তাহলে কয়টা স্টেপ? 4টা স্টেপ। যত কঠিন অঙ্কই হোক না কেন এই 4টা স্টেপেই হয়ে যায়। সহজ অঙ্ক আসলে দেখবে এই 4টা স্টেপ কোশ্চেনেই দেওয়া আছে, এই 4টা স্টেপ কোশ্চেনেই দেওয়া আছে। জেড অ্যাক্সিস হয় না হয়, কিন্তু আমরা আপাতত x আর y এ সীমাবদ্ধ আছি। বুঝছো? তো ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল বের করার এই 4টা স্টেপ। প্রথম স্টেপ চিত্র আঁকাও। সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা, x নাকি y। এটা কোশ্চেনেই বলে রাখবে ম্যাক্সিমাম টাইমে। অন্য ক্ষেত্রে তুমি চুজ করতে পারবা। কেমনে চুজ করবা আসবো, আরো 2টা ক্লাস আছে। 3 নাম্বার স্টেপ হচ্ছে তোমাকে লিমিট বের করতে হবে, ইন্টিগ্রেশনের লিমিট। তুমি যদি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে চাও x এর লিমিট, y এর রেসপেক্টে করতে y এর লিমিট। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন করে দেওয়া। এরপরের স্টেপ কি? এরপরের স্টেপ হচ্ছে ইন্টিগ্রেশন করে দেওয়া। আমরা কি বুঝলাম? সবাই বলো তো, সবাই সবাই বলো। আমরা কয়েকটা অঙ্ক করি, তারপর আমাদের কাজ শেষ। বুঝছো? আমরা কয়েকটা অঙ্ক করি, তারপর আমাদের কাজ শেষ। ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম অঙ্ক, যদি এটা একদম পান্তা ভাত অঙ্ক, তারপর আমরা ইন্টিগ্রেশন দিয়ে করবো। এটা ইন্টিগ্রেশন ছাড়াই করা যায়, এটা ইন্টিগ্রেশন ছাড়াই করা যায়। দেখো y ইকুয়ালস টু 3x রেখা, প্রথমটা সবাই সবাই খেয়াল করো। y ইকুয়ালস টু 3x রেখা, x অক্ষ এবং x ইকুয়ালস টু 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। y ইকুয়ালস টু 3x রেখাটা কেমন? এরকম না? বলো। y ইকুয়ালস টু 3x, x অক্ষ এবং x ইকুয়ালস টু 2। বলো তো x ইকুয়ালস টু 2 কোথায়? এইটা কি x ইকুয়ালস টু 2 না? সবাই বলো, এটাই তো আমাদের x ইকুয়ালস টু 2। আমাকে কোন ক্ষেত্রফলটা বের করতে হবে? এইতটুকু। আমাদের প্রথম কাজ শেষ, চিত্র আঁকাইছি। এবার কোন অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটা বের করব? কোন অক্ষের সাথে? কোশ্চেনে কিন্তু বলে দিছে x অক্ষ, x অক্ষ। তাহলে কোন অক্ষ চুজ করলাম? অক্ষ চুজ করা শেষ। এবার লিমিট। কই থেকে লিমিট? এখান থেকে এই পর্যন্ত লিমিট বের করবো না? বলো তো। তাহলে এখানে আসলে x এর ভ্যালু কত? 0। তাহলে লিমিট বের করা শেষ। 0 থেকে কত পর্যন্ত? বলো। 0 থেকে 2 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত। তো এবার ইন্টিগ্রেশন করে দাও। তাহলে আমাদের যেই এরিয়া সেটা হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 f of x কত? 3x dx। তাহলে কত হয়? 3x² / 2, 0 থেকে 2 পর্যন্ত। 3 ইন্টু 2² / 2 মাইনাস 0। তাহলে কত হয়? 3 ইন্টু 2/2 কত? 2। 3 ইন্টু 2
6 বর্গ একক। যদিও তুমি সমকোণী ত্রিভুজের ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবা। ভূমি হচ্ছে 2, এতটুকু কত 6 না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েই হয়। তোমরা কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? সবাই সহজ না? অঙ্ক তো কিন্তু পানির মতো সহজ। ভাই এতক্ষণ কি কঠিন করাইলেন? অঙ্ক তো দেখা যায় পানির মতো সহজ। অঙ্ক পানির মতো সহজ। এতক্ষণ যা করাইছি তা ইন্টিগ্রেশন থেকেও বড় জিনিস। ফাংশনের গ্রাফ আর হচ্ছে কনিক পরে কাজে লাগবে, পরে অনেক জিনিস সহজ লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা স্টেপ? 4টা স্টেপ। চিত্র আঁকাও, কোন অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা সেটা ডিফাইন করো, লিমিটটা বাইর করো, ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে দাও। পরেরটা যাই, দেখো xy = c², xy = c² অধিবৃত্ত, x = 1, x = e এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। কাহিনী বুঝছো? xy = c² বর্গ করছো, তাহলে কি পজিটিভ আসবে না? তাই তো? তাহলে xy = c², এটার গ্রাফ কেমন? সেটা প্রথম চতুর্ভাগেও থাকতে পারে কিংবা তৃতীয় চতুর্ভাগেও থাকতে পারে, তাই না? এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। আচ্ছা হ্যাঁ, এখানেও থাকতে পারে, দেখো এখানেও থাকতে পারে, আমরা কিন্তু দেখছি। x = 1 থেকে x = e পর্যন্ত লিমিট কিন্তু দেওয়া আছে। দেখো x = 1 থেকে x = e এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটুকু বের করতে বলছে আমাকে বলো তো? x = 1, x = e এবং x অক্ষ দ্বারা আবদ্ধ যেই ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটুকু তোমাকে বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর, খুবই নাইস। আমাদের ফাংশনটা কেমন? xy = c²। তোমাকে কিন্তু x অক্ষের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করতে চাও y = f(x) আকৃতিতে নিতে হয়। y অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে x = f(y) আকৃতিতে নিতে হয়, তাই না? আমরা কিন্তু দেখছি আমাদের ফর্মুলাতে x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হলে এই আকৃতিতে, y অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হলে এই আকৃতিতে। তাহলে আমরা কি লিখতে পারি? y = c²/x। তাহলে আমাদের যেই এরিয়া চিত্র আঁকছি, x অক্ষের সাথে ইন্টিগ্রেশন, লিমিটও ফাইন, টু ইন্টিগ্রেট, তাহলে 1 থেকে e পর্যন্ত c²/x dx, এই তো হয়ে গেছে। c² বাইরে চলে আসলো, 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln of x। তুমি আপার লিমিট লোয়ার লিমিট বসাও। c² আমাদের আপার লিমিট হচ্ছে ln e, লোয়ার লিমিট হচ্ছে ln 1 0, তাহলে c²। ঠিক আছে সবাই? আমাকে বলো অঙ্ক কিন্তু সহজ, বর্গ একক। ঠিক আছে, বুঝলাম। গ্রাফ xy = c², এটার গ্রাফ আমরা দেখি নাই। তুমি যদি কিচ্ছু মানে না বুঝো, এই গ্রাফগুলো খালি মুখস্থ রেখে ফেলো। এই যে xy = c², এই যে xy = একটা ধ্রুবক, এটার গ্রাফ এরকম, ধ্রুবকটা পজিটিভ হলে এরকম, ধ্রুবকটা নেগেটিভ হলে এরকম হইতো। বুঝছো? এই কয়টা গ্রাফ জাস্ট মুখস্থ রেখে দিও, তাইলেই হবে। যদি কিছু না বুঝছো, কিন্তু আমি আশা করি তুমি বুঝছো, না বুঝলে অসুবিধা নাই, পরে বুঝিয়ে দিব ঠিক মতো। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। এই গ্রাফটা সেকেন্ড আর চতুর্থ চতুর্ভাগে হইতে পারে না? হইতে পারতো যদি x আর y এর গুণফল নেগেটিভ হইতো। বুঝছো? দেখো ভুজকটি দুইটাই পজিটিভ হলে গুণফল পজিটিভ, বা দুইটাই নেগেটিভ হলে গুণফল পজিটিভ। গুণফলটা যদি নেগেটিভ হইতো তাহলে এখানে আর এখানে হইতো। কাহিনী বুঝছো? গুণফলটা তো নেগেটিভ না, c² না। লাস্ট দেখো y = x², x অক্ষ, x = 1 থেকে x = 3 পর্যন্ত। বলো y = x², এটার গ্রাফ কেমন ছিল? y = x², এরকম না? এটা y অক্ষের রেসপেক্টে প্রতিসম, y = x², তাই না? আনুমানিক এরকম y = x², x এর জায়গায় -x বসালে কোনো ইয়ে হবে না, তাই তো?
x equals to 1 থেকে x equals to 1 থেকে x equals to কত পর্যন্ত 3 পর্যন্ত x equals to 1 থেকে x equals to 1 থেকে x equals to 3 পর্যন্ত এই গ্রাফটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করছে আমাকে সেটা বের করা লাগবে। তাহলে বলো তো আমাদের এই যে এরিয়া সেই এরিয়াটুকু কত ইন্টিগ্রেশন অফ দেখো 4টা স্টেপ কি এর 4টা স্টেপ এটা তো দেখেই বুঝে যায় লিমিট টিমিট সব দেওয়া আছে তাই না। তাহলে এই যে 4টা স্টেপ ভাই শিখাইলেন হ্যাঁ এগুলো সহজ অঙ্ক। যখন জটিল অঙ্ক একটু বড় অঙ্ক আসবে তখন দেখবা চিত্র আঁকাতেই খবর হয়ে গেছে। তখন তোমাকে চুজ করতে হবে তুমি এক্স অক্ষের সাথে করবা না ওয়াই অক্ষের সাথে করবা। তোমার কোশ্চেনে লিমিট দেওয়াই নাই, লিমিট খুঁজে বাইর করতে হবে, তারপর ইন্টিগ্রেশন করতে হবে। এগুলো হচ্ছে বড় অঙ্কে, বাট ছোট অঙ্কে সব কোশ্চেনেই দেওয়া থাকবে, বুঝছো? তাহলে 1 থেকে 3 পর্যন্ত এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কি হয় এক্স কিউব বাই 3, আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট 1, তাহলে 3 কিউব বাই 3 মাইনাস 1 বাই 3। তোমরা কি ক্লিয়ার? এর পরেরটা তো পান্তা ভাত। একটা হোমওয়ার্ক দেই, এটার ক্ষেত্রে তুমি ওয়াই অক্ষের সাথে ইন্টিগ্রেশনটা করবা। এটা হোমওয়ার্ক দিলাম, তুমি এক্স অক্ষের রেসপেক্টেও ইন্টিগ্রেশন করবা, ওয়াই অক্ষের রেসপেক্টেও ইন্টিগ্রেশন করবা, দুভাবেই করবা, দুভাবেই করবা, ঠিক আছে? দুভাবেই করে হোমওয়ার্কটা করে নিবা, তাহলে একটু আইডিয়া হবে। আর সবার উদ্দেশ্যে আরেকবার, তুমি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যা কিছু পড়বা, তুমি যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যাও কিংবা ভার্সিটির ক ইউনিটে যাও, তাহলে কাজে লাগবে কি জানো? এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সব জায়গায় কমন, সব জায়গায় কমন। আর ডিফারেন্সিয়েশনের এই ক্ষেত্রফল নির্ণয়, ইন্টিগ্রেশনের এই ক্ষেত্রফল নির্ণয়, আর ডিফারেন্সিয়েশনের যেই প্রয়োগগুলা লাস্টের যে চ্যাপ্টারগুলো 9.7, 8, 9 পর্যায়ক্রমিক অন্তরীকরণের পর ওগুলা, ঠিক আছে? এই দুইটা সব জায়গায় কমন, সব জায়গায় কাজে লাগবে। তারপর ধরো তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা ওগুলা বেশি কাজে লাগবে, স্পেসিফিক। তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে ফিজিক্সের স্থির তড়িৎ, চলতড়িৎ ওগুলা বেশি কাজে লাগবে। তারপর চৌম্বক, চৌম্বকীয় আবেশ যেগুলো তোমাদের নাই ওগুলা কাজে লাগবে। বাট এই জিনিস সবার, তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে ডাল ভাত, মানে সব জায়গায় কমন, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি। আজকের ক্লাসটা আবার রিভিউ করবা। আজকের ক্লাসটা অ্যাটলিস্ট যারা বুঝতেছো না, যতবার না বুঝো ততবার রিভিউ, ঠিক আছে? এটা ম্যাথসের পুরা ফান্ডামেন্টাল একটা জিনিস। শুধু বাংলাদেশে না, পুরা মানে পুরা বিশ্বেই এটা কি ম্যাথমেটিক্সের একদম ফান্ডামেন্টাল একটা জিনিস। তুমি কাউকে যদি বুঝাইতে পারো, ধরো তুমি আমেরিকা গেছো বা কোথাও গেছো, কোথাও তুমি কি করবা ইনস্ট্রাক্টর হিসেবে কোনো একটা, ধরো কলেজে বা কোনো একটা ইয়ে, তুমি যদি এই জিনিসটা ঠিক মতো বুঝাইতে পারো, কাজ হয়ে যাবে, বুঝছা? এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।